যতীন্দ্রনাথ সেনগুপ্ত, যাকে আমরা দুঃখবাদী কবি হিসাবেও চিনি, আবার যাকে আমরা রবীন্দ্রেতর, রবীন্দ্রোত্তর নয়, কথাটা হলো রবীন্দ্রেতর, অর্থাৎ রবীন্দ্রনাথের প্রায় সমসাময়িক, ঠিক আছে, কিন্তু রবীন্দ্রনাথ যে ধরনের কবিতা লিখে গেছেন, মূলত যতীন্দ্রনাথ সেনগুপ্ত বা মহিতলাল মজুমদার কোথাও সেই একই গোত্রের, একই সময়ের কবি, কবি হলেও তারা কিন্তু সেই একই সময়ের কবি হলেও তারা কিন্তু সেই ধরনের কোনো কবিতা লেখেননি, বরং রবীন্দ্রনাথের বিপরীতে অর্থাৎ বিরোধিতা করে রবীন্দ্রনাথ যে তোমার জোনারের আর কি কবি, তার বিরোধিতা করে যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি তার কাব্যগ্রন্থগুলোকে লিখেছিলেন। ঠিক আছে, এই উদ্দেশ্যে এবার বলবো, তাহলে এক কথায় রবীন্দ্রেতর বলতে পারি, বা যেটাকে আমরা বলতে পারি যে রবীন্দ্র সমসাময়িক, রবীন্দ্র সমসাময়িক, এই কথাটা বললেও কিন্তু ভুল হবে না। ঠিক আছে, রবীন্দ্র সমসাময়িক এই কথাটা বললেও কিন্তু ভুল হবে না। আচ্ছা, এবার হলো এই সময়ের যারা কবি, যেমন ধরো তোমার সত্যেন্দ্রনাথ দত্ত, মহিতলাল মজুমদার, যতীন্দ্রনাথ সেনগুপ্ত, এনাদের হলেন, যতীন্দ্রনাথ সেনগুপ্ত হচ্ছে তাদের মধ্যে অন্যতম। 1887 সালে কবির জন্ম এবং 1954-তে কবির মৃত্যু। তাকে অবশ্যই, যেটা আমি বললাম, অনেকেই বলেন যে তিনি নাকি দুঃখবাদী কবি, তিনি রোমান্টিকতার যে বিলাসিতা, যে রোমান্টিকতার যে ধরন, সেই ধরন থেকে তিনি বেরিয়ে এসেছেন, দিয়ে তিনি একটা বাস্তবের আবর্তে তিনি তিনি তার কাব্য রচনা করেছেন, তিনি তার কাব্য রচনা করেছেন। তার কবিতায় নৈরাশ্য বেশি স্থান পেয়েছে বলেই কোথাও তাকে দুঃখবাদী কবি বলা হয়। যেমন মহিতলাল মজুমদার, একটা হলো মহিতলাল মজুমদার হচ্ছে একটা বজ্র কঠিন, যেটাকে আমরা বলতে পারি, মানে তার কবিতায় এক কথায় আমিত্ব, বা কোথাও তার কবিতায় মানে আর কি মহিতলালের কবিতায় বাস্তব যে রূপটা আমার চোখে পড়ে, তেমনি আমরা যদি বলি যতীন্দ্রনাথের কবিতা, তাহলে যতীন্দ্রনাথের কবিতায় কিন্তু সবসময় যে দুঃখবাদ বিষয়টা ছিল সেটা নয়, তার কবিতায় কিন্তু যুগ চেতনা, তার কবিতায় যুগ চেতনা এই বিষয়টাও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল, সমানভাবে গুরুত্বপূর্ণ ছিল। রবীন্দ্র পরিমণ্ডলে থেকেও, রবীন্দ্র পরিমণ্ডলে থেকেও তার কবিতায় যেভাবে দুঃখবাদ স্থান পেয়েছে, রবীন্দ্র পরিমণ্ডলে থেকেও তার কবিতায় যেভাবে দুঃখবাদ স্থান পেয়েছে, যাতে করে বলা যেতে পারে যে তাকে শুধুমাত্র দুঃখবাদী কবি বলা যায় এমনটা নয়, তিনি বাস্তবতার কবিও বলেন। সমসাময়িক ইউরোপে, সমসাময়িক ইউরোপে বাংলাদেশ সম্পর্কে যে ধারণা ছিল, ঠিক আছে, মূলত সেই সময় ধারণা ছিল বাংলাদেশের বেশিরভাগ কবিরা বা ইংরেজ কবিদের কাছে বাঙালি কবিদের যে তোমার কি বলে ধারণা ছিল, বেশিরভাগ কবি হচ্ছে রোমান্টিক কবি, এটাই ধারণা ছিল। কিন্তু তার কবিতায় মঙ্গল বোধ, তার কবিতায় অর্থাৎ যতীন্দ্রনাথের কবিতায় মঙ্গল বোধ, তারপরে হলো আধ্যাত্মিকতা, তারপরে হচ্ছে মানবতার জয়গান, এগুলো কিন্তু খুব বেশি ভাবে দেখা যায়, এগুলোর প্রতিক্রিয়া দেখা যায়। যুগ চেতনাকে তিনি সমানভাবে তুলে ধরেছিলেন। তার যে দুঃখবাদ সেটা দার্শনিক দুঃখবাদ, ঠিক আছে, অনেকটাই মানবিকতা ভিত্তিক, মানুষের যে দুঃখ বেদনা, যে লাঞ্ছনা, এগুলো কিন্তু কোথাও তার দুঃখবাদের মধ্যে স্থান পেয়েছে।
ঠিক আছে, যতীন্দ্রনাথের দুঃখবাদ হচ্ছে একটা নঙর্থক ধারণা, একটা নঙর্থক ধারণা। ঠিক আছে, তাহলে এক কথায় তাকে দুঃখবাদী কবি তার কবিতায় আছে, কিন্তু সবসময় তাকে দুঃখবাদী কবি বলবো না, তাকে বাস্তবতার কবি বলবো। মর্ত পৃথিবীতে মানুষের যে দুঃখ বেদনা লাঞ্ছনা এই সবটাই কিন্তু এই যতীন্দ্রনাথের কবিতায় কিন্তু স্থান পেয়েছে। আচ্ছা, তার কবিতার সঙ্গে শোপেনহাওয়ার, ঠিক আছে, শোপেনহাওয়ার দার্শনিক শোপেনহাওয়ারের মিল পাওয়া যায়। শোপেনহাওয়ার দেখো, ইনি একজন দার্শনিক, তার এই যে কবিতায় যে দুঃখবাদ আমরা দেখি না, যার সঙ্গে শোপেনহাওয়ারের দার্শনিক চিন্তার মিল পাওয়া যায়। দার্শনিক চিন্তার মিল পাওয়া যায়। যতীন্দ্রনাথের সঙ্গে পাশ্চাত্য কবি টমাস হার্ডি, টমাস হার্ডি এনার মিল পাওয়া যায়। পাশ্চাত্য কবি টমাস হার্ডির মিল পাওয়া যায়। হার্ডি যেমন একটা ভিক্টোরীয় যুগে বর্তমান ছিলেন, মানে ইংরেজি সাহিত্যকে যদি আমরা ভাগ করি তাহলে ভিক্টোরীয় যুগ, এলিজাবেথীয় যুগ, এই যুগগুলো আমরা পাই। তো সেই রকমই তোমার কি বলে টমাস হার্ডি, এই লোকটির যে ভিক্টোরীয় যুগে তিনি বর্তমান ছিলেন, সেই সময়ে যুদ্ধোত্তর প্রেক্ষাপটে তিনি কবিতা লিখেছিলেন। তার কবিতায় নির্লিপ্ততা, এগুলো মানে স্বপ্নালুতা, এগুলো ছিল। মানে রবীন্দ্রনাথের কাব্যে যেমন আমরা রোমান্টিক বিষয় একটা মানে স্বপ্ন দেখি, ভাব একটা ভাব কল্পনার জগতে বিরাজ করি, সেগুলো কিন্তু কখনোই আমরা যতীন্দ্রনাথের কবিতায় দেখব না। সিমিলারলি আমরা টমাস হার্ডির কবিতাতেও কিন্তু সেই ধরনের বিষয়, যে বাস্তবতা, বাস্তবের মানুষের দুঃখ, এগুলো বেশি করে আমরা চোখে পড়ে, আমাদের চোখে পড়ে। কখনোই কিন্তু আমরা সেই রবীন্দ্রনাথের কাল্পনিক জগতের সঙ্গে মিল খুঁজে পাবো না। ঠিক আছে, এটা নিয়ে। আচ্ছা, যতীন্দ্রনাথের কাব্যগ্রন্থের সংখ্যা হলো মোট 7টি। মোট 7টি কাব্যগ্রন্থ, যার মধ্যে মরীচিকা, মরুমায়া, মরুশিখা, এই তিনটেকে ত্রয়ী কাব্য বলা হয়। এই যে মরীচিকা, মরুমায়া আর মরুশিখা, যার মধ্যে মরীচিকা প্রথম, মরু তারপর হলো শিখা, তারপর মরুমায়া, এই তিনটেকে ত্রয়ী কাব্য বলে। এক, দুই, তিন, ঠিক আছে, ত্রয়ী কাব্য। ত্রয়ী কাব্যের সালগুলো গুরুত্বপূর্ণ, 23, 27 আর 30। ঠিক আছে, সাল গুরুত্বপূর্ণ। এছাড়া সায়ম 1940, ত্রিজামা 1908। আচ্ছা, ত্রিজামা হচ্ছে 1928 হবে। ত্রিজামা দেখো সালটা, এটা 28 হবে। ত্রিজামা হচ্ছে 1928। অনুপূর্বা, অনুপূর্বা হলো 1946। নিশান্তিকা, এটা মৃত্যুর পর প্রকাশিত। নিশান্তিকা 57। ব্যাস, এই সালগুলো ঠিক আছে। এর মধ্যে ওই মরীচিকা, মরুশিখা আর মরুমায়া, এই তিনটের সাল কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই তিনটের সাল কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। এই মরীচিকা, মরুশিখার মরুমায়া কাব্যে কবির একটা মানে ভালোবাসা নেই, ভালোবাসাহীন জীবনের কঠিন বাস্তবতার চিত্র ধরা পড়েছে। তাহলে এই ত্রয়ী কাব্যে কি হয়েছে, কঠিন বাস্তবতার চিত্র, কঠিন বাস্তবতার চিত্র ধরা পড়েছে। ঠিক আছে, আর এখানে আমরা আরেকটা বিষয় দেখতে পাই, এখানে আমরা বক্রোক্তি, বক্রোক্তি অলংকার দেখতে পাই। বক্রোক্তি অলংকার আমরা এখানে দেখতে পাই। আবার সায়ম, নিশান্তিকা আর ত্রিজামা, এই কাব্যে আবার কি হচ্ছে,
আছে কিন্তু একটা জীবন দর্শন গড়ে উঠেছে। তার মানে তার কবিতায় আমরা দেখব দুঃখবাদ আছে ঠিকই, কিন্তু একটা দার্শনিকতার একটা প্রতিফলন দেখা গেছে, দার্শনিকতার প্রতিফলন দেখা গেছে, একটা জীবন বোধের প্রতিফলন দেখা গেছে সেই বিষয়টা। যেমন এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ তোমাদের, যেহেতু এইবারে বিষ্ণুদের কবিতার কিন্তু লাইন তুলে প্রশ্ন এসেছে যেটা কোন কবিতার অংশ, তো এখানেও সেটা গুরুত্বপূর্ণ। চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো কবি সাহারার বুকে, এই যে লাইনটা, এটা হচ্ছে ঘুমের ঘোরে, ঘুমের ঘোরে চেরাপুঞ্জি থেকে একখানি মেঘ ধার দিতে পারো কবি সাহারার বুকে। ঠিক আছে, কবি সাহারার বুকে। এটা হলো ঘুমের ঘোরে। ঘুমের ঘোরে কবিতায় এটি আছে, এই লাইনটি যতীন্দ্রনাথ সেনগুপ্তের ঘুমের ঘোরে। ঠিক আছে, যেমন মরীচিকা কাব্যগ্রন্থতেই তিনি বলছেন বহ্নিস্তুতি কাব্য, মরীচিকা কাব্যগ্রন্থ কবিতাটার নাম বহ্নিস্তুতি, যেখানে বলছেন যে সকল জ্বালার সব দীপ্তির পরিণাম শুধু ছাই। ঠিক আছে, এখানে তিনি বলছেন যে প্রেম বলে কিছুই নেই, বলছেন যৌবনে আমি করিনু ঘোষণা প্রেম বলে কিছু নাই, চেতনা আমার জ্বরে মিশাইলে সব সমাধান পাই। এটা খুব গুরুত্বপূর্ণ। আর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তিনি পেশায় ছিলেন একজন ইঞ্জিনিয়ার। ঠিক আছে, ফলত তিনি বলেছেন যে মানুষকে ভালোবাসলেই বোধ হয় তাকে দুঃখ পেতে হয়, আর এই কারণেই কোথাও কবি মানবতার কবি, বেদনাবিদ্ধ কবি। ঠিক আছে, তিনি তার কাব্যে মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার করেছেন, তিনি তার কাব্যে বেশিরভাগটাই মাত্রাবৃত্ত ছন্দ ব্যবহার করেছেন। আর ওই যে লাইনটা বললাম ওটা খুব গুরুত্বপূর্ণ, চেতনা আমার জ্বরে মিশাইলে সব সমাধান পাই, এই লাইনটা, এটা মরীচিকা কাব্যের বহ্নিস্তুতি কবিতায় আছে, মরীচিকা কাব্যের বহ্নিস্তুতি। ঠিক আছে, বহ্নিস্তুতি, মরীচিকা কাব্যতে বহ্নিস্তুতিতে আছে। এই হলো যতীন্দ্রনাথ সেনগুপ্ত। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে বলবে। সালটা খুব গুরুত্বপূর্ণ। মহিতলালের কবিতাতেও দুঃখবাদ রয়েছে, কিন্তু না তো যতীন্দ্রনাথের কবিতা মহিতলালের কবিতার দুঃখবাদের সমান, আর না তো রবীন্দ্রনাথের কি বলে রোমান্টিকতার সমান, কোনোটাই পুরোপুরি সম্পূর্ণভাবে আলাদা, পুরোপুরি সম্পূর্ণভাবে আলাদা এই কবিতা, মানে ওনার কবিতা। ঠিক আছে, এক এক কথায় বলতে পারি যতীন্দ্রনাথের দুঃখবাদ হচ্ছে নৈরাশ্যের অন্ধকার। ঠিক আছে, অনেকে তাকে খামখেয়ালি বলেছে, অনেকে গোঁজামিল বলেছে, কিন্তু তার মানব প্রেম, তার যতই দুঃখবাদ থাকুক না কেন, তার কবিতায় মানব প্রেমের কথাও আমরা জানতে পারি। ঠিক আছে, পিছু হটার গান, এই কবিতাগুলোতে তার মানব প্রেমের কথাও আমরা জানতে পারি। তবে ঘুমের ঘোরে সব থেকে গুরুত্বপূর্ণ ওই চেরাপুঞ্জির থেকে একখানি মেঘ ধার দিতে পারো কবি সাহারার বুকে, এটা মরুশিখা কাব্যগ্রন্থের অন্তর্গত। মরুশিখা, এটা হলো মরুশিখা, মরুশিখার
ঘুমের ঘোরে কবিতা। মরুশিখা হলো কাব্যগ্রন্থ, কবিতাটার নাম হলো ঘুমের ঘোরে। এই গেল তোমাদের যতীন্দ্রনাথ সেনগুপ্ত। কারোর কোনো কোয়েশ্চেন আছে যতীন্দ্রনাথ সম্পর্কে? আর আগেই বলেছি ইনি কিন্তু রবীন্দ্রেতর, অর্থাৎ রবীন্দ্রনাথের সমকালীন। যতীন্দ্রনাথ ছিল, মোহিতলাল ছিল, সত্যেন্দ্রনাথ দত্ত ছিল, এই প্রমুখরা। নেক্সট হলো বুদ্ধদেব বসু। নেক্সট হলো বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু 1908, 1974, 1908 সালে জন্ম বুদ্ধদেব বসু। খুব কিশোর বয়সেই তিনি লেখা শুরু করেন। খুব কিশোর বয়সে তিনি লেখা শুরু করেন, যার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বন্দির বন্দনা, তোমার কি বলে কঙ্কাবতী, দময়ন্তী, দ্রৌপদীর শাড়ি, এসব কটা, শীতের প্রার্থনা, হ্যাঁ, মরচে পড়া পেরেকের গান, এগুলো সব কটার সাল মনে রাখতে হবে, কিচ্ছু করার নেই। জন্মস্থান বাংলাদেশের কুমিল্লায়, মৃত্যু তো 1974। দেখতে পাচ্ছ তার প্রথম কবিতা যাত্রী প্রকাশিত হয় 1921 নারায়ণ পত্রিকায়। বুদ্ধদেব বসু সম্পাদনা করতেন প্রগতি এবং সংহতি, এই দুটো, আর কবিতা পত্রিকা। ঠিক আছে, এই পত্রিকাগুলো খুব গুরুত্বপূর্ণ। তাহলে যাত্রী কবিতা তার প্রথম কবিতা। তার যে কবিতা লেখার ক্ষেত্রে তার তিনজন বন্ধু ছিলেন, অচিন্ত কুমার সেন, সেনগুপ্ত, আর প্রেমেন্দ্র মিত্র, আর বুদ্ধদেব বসু। বুদ্ধদেব বসু নিজে, ওটা সেনগুপ্ত হবে কথাটা, লিখে দিচ্ছি। অচিন্ত কুমার সেনগুপ্ত, প্রেমেন্দ্র মিত্র, আর হলো বুদ্ধদেব বসু, এই তিনজন। দেখো বুদ্ধদেব বসুর যে কবিতাগুলো, বারবার বলছিলাম যে ওনার কবিতাগুলোর মধ্যে বন্দির বন্দনা, ঠিক আছে, মর্মবাণী প্রথম কাব্যগ্রন্থ, তারপর বন্দির বন্দনা 1930 প্রথম প্রকাশ, কল্লোল নামটি কাজী নজরুল ইসলামের বন্দি বন্দনা থেকেই নেওয়া হয়েছে। আচ্ছা, এছাড়া হচ্ছে পৃথিবীর প্রতি দ্রৌপদীর শাড়ি, পৃথিবীর প্রতি দ্রৌপদীর শাড়ি খুব গুরুত্বপূর্ণ, 48, কঙ্কাবতী, সাল মনে রাখতেই হবে, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, যে কটা বলছি, মর্মবাণী, বন্দির বন্দনা, এই যে কটা দাগ দিলাম। আর হলো মরচে পড়া পেরেকের গান 58, মরচে পড়া পেরেকের গান। আচ্ছা, দময়ন্তী, দময়ন্তী সাল মনে রাখতে হবে 42, দময়ন্তী 42, শীতের প্রার্থনা সাল মনে রাখতে হবে, শীতের প্রার্থনা এর পুরো নাম হচ্ছে বসন্তের উত্তর, শীতের প্রার্থনা বসন্তের উত্তর, উত্তর, এটা 1955। ঠিক আছে, স্বাগত বিদায় হচ্ছে ওনার শেষ কাব্যগ্রন্থ। আচ্ছা, স্বাগত বিদায় কবির শেষ কাব্যগ্রন্থ, এবং এটাই রবীন্দ্র পুরস্কার পেয়েছিল। স্বাগত বিদায় ওনার শেষ কাব্যগ্রন্থ, এটা রবীন্দ্র পুরস্কার পেয়েছিল। তবে তিনি ছিলেন রবীন্দ্রোত্তর যুগের কবি, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তী সময়। কিন্তু বিষয়টা হচ্ছে যে রবীন্দ্রনাথের পরবর্তী যুগ যখন শুরু হয়,
রবীন্দ্রনাথের পরবর্তী যুগ যখন শুরু হয় সেই সময়ের একদম সূচনা পর্বের কবি ছিলেন বুদ্ধদেব বসু। আমাদের সবথেকে ডিফিকাল্ট হচ্ছে এই জায়গায় যেটা, সেটা হচ্ছে সাল মনে রাখা। এটা প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই, বারবার মকের মাধ্যমে প্র্যাকটিসে থাকতে হবে, তবেই কিন্তু এটা করতে পারবে। বুদ্ধদেব বসু, আমি বললাম যে রবীন্দ্রোত্তর যুগ সূচনা হচ্ছে, তার একদম সূচনা পর্বের তিনি ছিলেন কবি। তার কবিতার মধ্য দিয়ে যে প্রেমের আরতি, বাস্তবতা, এগুলো খুঁজে পাওয়া যায়। তিনি আবার রবীন্দ্রনাথের কবিতা সম্পর্কে বলছেন যে রবীন্দ্রনাথের কবিতার সঙ্গে তোমার কি বলে বাস্তবের কোনো মিল নেই, ঠিক আছে, কোথাও রবীন্দ্রনাথের কবিতার মধ্যে দিয়ে বাস্তবের সঙ্গে তার কোনো সংযোগ নেই, এটাই তিনি বলেছেন। তিনি সত্যকে খুব সুন্দরভাবে উদ্ঘাটিত করেছেন ওই শীতের প্রার্থনা অর্থাৎ বসন্তের উত্তর এই কাব্যগ্রন্থের মধ্যে। সৌন্দর্যের কথা তার বন্দির বন্দনায় উঠে এসেছে। আর সব থেকে গুরুত্বপূর্ণ স্বাগত বিদায়, যেখানে একটা লাইন আছে, যার সম্বল কেবল শব্দ তাকে বাধ্য হয়ে শব্দেই চালাতে হবে সব কাজ, যতই কঠিন মনে হোক, তাই আমি অবিরল পরিশ্রম। ঠিক আছে, বুদ্ধদেব বসুর বিখ্যাত কবিতা স্বাগত বিদায় কাব্যগ্রন্থের কবিতা সন্ধি লগ্ন। সন্ধি লগ্ন স্বাগত বিদায় সন্ধি লগ্ন। তো দেখো লাইন বলছে যে যার সম্বল কেবল শব্দ, কেবল শব্দ তাকে বাধ্য হয়ে শব্দেই চালাতে হবে সব কাজ, যতই কঠিন মনে হোক, তাই আমি অবিরল পরিশ্রম। তাই আমি অবিরল পরিশ্রম। তাহলে এটি হচ্ছে স্বাগত বিদায় সন্ধি লগ্ন। সন্ধি লগ্ন কাব্যগ্রন্থের অন্তর্গত। সন্ধি লগ্ন এই স্বাগত বিদায় কাব্যগ্রন্থ, সন্ধি লগ্ন কবিতাটার নাম, ঠিক আছে। তিনি বেশ কিছু কবিতা যেগুলো তিনি অনুবাদও করেছিলেন, তবে তার কবিতার অন্যতম বিষয় ছিল প্রেম। তবে সেই প্রেম হচ্ছে বাস্তব জীবনের মতো, যৌবনের যে উদ্যমতা, যে উন্মাদনা থাকে, সেই ছবি তার প্রেমের মধ্যে ফুটে উঠেছে, যে স্পর্শকাতরতা, সেই বিষয়টা। তার অন্যতম শ্রেষ্ঠ কবিতা হচ্ছে শেষের রাত্রি। অন্যতম শ্রেষ্ঠ কবিতা শেষের রাত্রি, এই কাব্যগ্রন্থটি শেষ কবিতা, ঠিক আছে। শেষের রাত্রিতে তার একটা লাইন আছে, কোটি কোটি মৃত সূর্যের মতো অন্ধকার, তোমার আমার সময়ে ছিন্ন বিরহ ভার। এই লাইনটা, এটা হলো শেষের রাত্রির লাইন। যেমন বন্দির বন্দনা খুবই দ্ব্যর্থবোধক, যেখানে বন্দির কাজ হচ্ছে রাজাকে স্তুতি করা, কিন্তু কবি ঠিক ঈশ্বরের স্তুতি করেননি, অভিশাপের জন্য তাকে দায়ী করেছেন। বন্দির অপর অর্থ হলো অবরুদ্ধ ব্যক্তি বা কয়েদি, ঠিক আছে। বন্দির কাজ হচ্ছে রাজার স্তুতি করা, কিন্তু এখানে কবি ঈশ্বরের স্তুতি করেননি, তিনি অভিশাপের জন্য তাকেই দায়ী করেছেন। এখানে মানে যে অবরুদ্ধ ব্যক্তি বা কয়েদি, এখানে সেটাই বোঝানো হয়েছে। এখানে বন্দি একটা প্রতীকী অর্থে ব্যবহার করা হয়েছে, এখানে বন্দি প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে।
বন্দি এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে। বোঝা গেল বুদ্ধদেব বসু খুব গুরুত্বপূর্ণ। আর বুদ্ধদেব বসুর বলেইছি যে সালের মধ্যে বেশি ভালো করে পড়বে যেটা, সেটা হচ্ছে ওই মর্মবাণী, বন্দির বন্দনা, এগুলো ভালো করে পড়বে। আচ্ছা, আর পড়তে হবে আর হচ্ছে তোমার এরপর কঙ্কাবতী, দময়ন্তী, এগুলো কিন্তু সব সাল মনে রাখতে হবে, ঠিক আছে? এগুলো সাল কিন্তু মনে রাখতে হবে। তিনি একাধারে শুধুমাত্র কবি নন, তিনি প্রাবন্ধিক, তিনি নাট্যকার, অনুবাদক। তবে ওই অনুবাদক, প্রাবন্ধিক এবং কবি, এই তিনটেই বেশি তার নাম ছিল, ঠিক আছে? এই তিনটেতে বেশি তার নাম ছিল। তিনি কবিতা পত্রিকার প্রকাশ করেছিলেন, সেই কবিতা তিনি সম্পাদনা করতেন। কবিতা পত্রিকা, এটা খুব গুরুত্বপূর্ণ। তিনি প্রগতি, কল্লোল, এই দুটো মানে আর কি পত্রিকাতেই তিনি লেখালেখি করতেন। প্রগতি এবং কল্লোল, এই দুটোতেই তিনি লিখতেন। প্রগতি আর কল্লোল। তাহলে তিনি প্রগতি এবং কল্লোল, এই দুটোতেই তিনি লেখালেখি করতেন। প্রগতি আর কল্লোলে তিনি লেখালেখি করতেন, যেটা বলছিলাম। তিনি ব্যক্তিগত জীবনে ইংল্যান্ড এবং আমেরিকাতেও তিনি তার তোমার কি বলে প্রশংসা পেয়েছেন। তার যে দ্বিতীয় কাব্যগ্রন্থ যেটা ছিল সেটা হলো পৃথিবীর প্রতি। তার যে দ্বিতীয় কাব্যগ্রন্থ ছিল আমরা জানি সেটা হচ্ছে, আরেকটা ছিল পৃথিবীর প্রতিও ছিল, ঠিক আছে? পৃথিবীর প্রতি। তার প্রথম ছিল মর্মবাণী, তারপরে ছিল বন্দির বন্দনা, তারপরে হচ্ছে তোমার তারপরে হচ্ছে পৃথিবীর পথে হবে, ঠিক আছে? এটা দিয়ে দিলাম, পৃথিবীর পথে 3 নম্বর। যেমন ওনার বিখ্যাত প্রবন্ধগুলোর মধ্যে হঠাৎ আলোর ঝলকানি, কালের পুতুল, রবীন্দ্রনাথ কথা সাহিত্য, কবি রবীন্দ্রনাথ, স্বদেশ ও সংস্কৃতি, এগুলো গুরুত্বপূর্ণ ছিল। তোমাদের নেই তাই জন্য বলছি না। তার অনুবাদগুলো ছিল যেমন এই যে তোমার অনুবাদগুলোর মধ্যে ছিল যে হেন্ডালিনের কবিতা, হেন্ডালিনের কবিতা ছিল তার অনুবাদ। এছাড়া ছিল বোদলেয়ার, তার কবিতা সত্য, বোদলেয়ার 1970, ঠিক আছে? এছাড়া কালিদাসের মেঘদূত 1957। কালিদাসের মেঘদূত ছিল 1957। তিনি 1970-এ পদ্মভূষণ পুরস্কার পান। রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন 1974। 1974-এ রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন এই স্বাগত বিদায়ের জন্য। স্বাগত বিদায়ের জন্য 1974-এ তিনি মরণোত্তর রবীন্দ্র পুরস্কার পেয়েছিলেন। আর তপস্বী 67-তে
1967 সাল। বলো, কিছু বলছো? না ম্যাম। 1967 তিনি তপস্বী এবং তরঙ্গিনী কাব্যনাট্যের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। তপস্বী আর তরঙ্গিনী, তরঙ্গিনী কাব্যনাট্য, সাহিত্য একাডেমি। সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন তপস্বী আর তরঙ্গিনী কাব্যনাট্য। ঠিক আছে। আর স্বাগত বিদায় হচ্ছে ওটা একটা কাব্যগ্রন্থ আর কি, যার জন্য রবীন্দ্র পুরস্কার পেয়েছে। অলমোস্ট 14টি মোট কাব্যগ্রন্থ তিনি রচনা করেন। 14টি কাব্যগ্রন্থ ছিল। তার মধ্যে মর্মবাণী একদম প্রথম, স্বাগত বিদায় একদম শেষ। ঠিক আছে, এই হলো তোমার বুদ্ধদেব বসু। নেক্সট হলো জীবনানন্দ দাশ। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করতে পারো। জীবনানন্দ দাশ 1899 18ই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। 1899 এবং 1954 22শে অক্টোবর তার মৃত্যু হয়। 1899 18ই ফেব্রুয়ারি তার জন্ম হয় এবং 1954 22শে অক্টোবর তার মৃত্যু হয়। তিনি বিংশ শতাব্দীতে একজন বিখ্যাত আধুনিক বাঙালি কবি, লেখক, প্রাবন্ধিক। তাহলে বিংশ শতাব্দীর আধুনিক বাঙালি কবি, ছিলেন প্রাবন্ধিক আর ছিলেন লেখক। তার জন্ম হচ্ছে বাংলাদেশের বরিশালে। বাংলাদেশের বরিশালে তার কবিতায় যেটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে পরাবাস্তবতা। তার কবিতায় লক্ষ্য করা যায় পরাবাস্তবতা। জীবনানন্দের প্রথম কাব্যে নজরুল ইসলামের প্রভাব থাকলেও দ্বিতীয় কাব্য ছিল তার একেবারে মৌলিক কাব্যগ্রন্থ। দ্বিতীয় কাব্য কিন্তু তার ছিল মৌলিক কাব্যগ্রন্থ। তাকে তিনি গ্রাম বাংলার রূপ সৌন্দর্য এত সুন্দরভাবে তার কাব্যে ফুটিয়ে তুলেছিলেন, যে কারণে তাকে রূপকথার মতো পুরাণের তোমার কি বলে পটভূমিতে, রূপকথার পটভূমিতে যেভাবে তিনি ফুটিয়ে তুলেছিলেন, যেভাবে চিত্র রূপময় একটা সৌন্দর্যের কথা তার কাব্য গ্রন্থে জানা যায়, যে কারণে তাকে রূপসী বাংলার কবি বলা। আবার বুদ্ধদেব বসুই তাকে কি বলেছিলেন? নির্জনতার কবি।
নির্জনতার কবি বলেছিলেন কবি জীবনানন্দ দাশকে, কে বলেছিলেন? বুদ্ধদেব বসু। তিনিও ছিলেন রবীন্দ্র উত্তর, অর্থাৎ রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের একজন কবি। রবীন্দ্রনাথের পরবর্তী সময়ের একজন কবি। তাহলে বুদ্ধদেব বসু তাকে নির্জনতম কবি বলেছেন, ঠিক আছে। আবার অন্নদাস শঙ্কর রায় তাকে শুদ্ধতম কবি বলেছেন, শুদ্ধতম কবি। তার 1955 সালে তার শ্রেষ্ঠ কবিতা, যেটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিল, 1955 সালে তার শ্রেষ্ঠ কবিতা যেটা সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছে। তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলো এখানে দেওয়া আছে, সাল মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই এক্ষেত্রে। এক্ষেত্রে তার কিচ্ছু করার নেই। কবি জীবনানন্দ দাশের যে শালগুলো, মানে কবিতার যে শালগুলো, যেমন ঝরা পালক, যেমন ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, এগুলো। বনলতা সেন, মহাপৃথিবী, সাতটি তারার তিমির, জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা। আর রূপসী বাংলা, রূপসী বাংলা ছিল তার মানে আর কি তার মৃত্যুর পরবর্তী সময়ের যে কবিতা আর কি, ঠিক আছে। মরণোত্তর, মরণোত্তর কবিতা বলা যায়। মানে কবি জীবনানন্দ দাশের যে কাব্যগ্রন্থগুলো রয়েছে, প্রত্যেকটা কাব্যগ্রন্থই পড়তে হবে। প্রথম হচ্ছে ঝরা পালক, উল্লেখযোগ্য, 1927। জীবনানন্দের প্রথম কবিতা হচ্ছে ঝরা পালক। তারপরে হচ্ছে যেটাতে আমরা মনে করা হয় যে তিনি অনেকটাই কাজী নজরুল ইসলামকে প্রভাব তোমার তার কবিতার মধ্যে আছে। পরবর্তীতে ধূসর পাণ্ডুলিপি 36, বনলতা সেন 42, মহাপৃথিবী 44, সাতটি তারার তিমির 48, রূপসী বাংলা 57 প্রভৃতি কাব্যে তার মৌলিকতার স্বাক্ষর পাওয়া যায়। তার কবিতায় একদিকে যেমন পুরাণ উঠে এসেছে, একদিকে ইতিহাস উঠে এসেছে, একদিকে শিল্পের আঙ্গিক, অর্থাৎ তার মানে আর কি শব্দের বহুল ব্যবহার। আর তোমার কি বলে তার এখানে তো তিনি মানে প্রায় বেশিরভাগটাই তার গদ্য ছন্দে লেখার মতো কবিতাগুলো। আবার অনেকগুলো মানে আর কি গদ্য ছন্দ বলবো না, ওগুলোকে মিশ্র কলাবৃত্ত বা মাত্রাবৃত্ত এগুলোই বলা ভালো। কিন্তু অনেক আমরা দেখি যে তোমার কি বলে প্রচুর প্রচুর তুলনা, কোনো কিছুর সঙ্গে যে তুলনাগুলো হয় সেই অভেদ তুলনাগুলো উঠে এসেছে। যেমন ধানসিঁড়ি নদী, ঠিক আছে, সুরঞ্জনা, কারোর সঙ্গে তিনি তুলনা করেছেন। অনেক প্রতীকী ব্যবহার করেছেন, ঠিক আছে। তার ইতিহাস চেতনা, ভৌগোলিক চেতনা, সময় চেতনা তার কাব্যের একটা অন্যতম বৈশিষ্ট্য। ইতিহাস চেতনা, ভৌগোলিক চেতনা, সময় চেতনা তার কাব্যের অন্যতম বৈশিষ্ট্য। টি.এস. এলিয়টের সঙ্গে তার কবিতায় মিল পাওয়া যায়। জীবনানন্দের কবিতার সঙ্গে টি.এস. এলিয়টের কবিতার মিল পাওয়া যায়। টি.এস. এলিয়ট তোমরা পড়েছো। ইংরেজ কবিরা যাকে দেখতে পাই আমরা যে রোমান্টিক মেলানকলি বলেছেন, খুব দুঃখের একটা মানে রোমান্টিক কিন্তু খুব করুণ ঘটনা। তো সেই ঘটনাই তার হাওয়ার রাত কবিতাটিতে পাওয়া যায়।
হাওয়ার রাত, ঠিক আছে। হাওয়ার রাত কবিতাতে পাওয়া যায়। এছাড়া তিনি রবীন্দ্রোত্তর যুগের শ্রেষ্ঠ তার প্রেমের কবিতা ছিল বনলতা সেন, ঠিক আছে। যেখানে আমি আগেই বলেছি ইতিহাস চেতনা, তার তোমার কি বলে ভৌগোলিক চেতনা, এগুলো সবকিছুই পাওয়া গেছে ওর মধ্যে। আবার পুরাণের কাহিনী, সেগুলোও তার কবিতার মধ্যে পাওয়া গেছে। তার সুচেতনা, বনলতা সেন, তারপর হচ্ছে তোমার বোধ, তারপর হচ্ছে 8 বছর আগের একদিন, এই যে কবিতাগুলো আছে, হাওয়ার রাত, এই কবিতাগুলো সব থেকে বিখ্যাত কবিতা। সালগুলো দেখবে যে ওই তিনি তার কবিতায় প্রচুর উপমা ব্যবহার করেছেন, বাঁকা চাঁদ, শূন্য মাঠ, তারপরে মরা ঘাস, ঠিক আছে, ঘাসের কথাটা। রবীন্দ্রনাথ নিজে জীবনানন্দের কবিতাকে তিনি চিত্ররূপময় বলেছেন। তিনি নিজে সনেট লিখেছেন, জীবনানন্দ নিজে সনেট লিখেছেন, কিন্তু সেগুলো সবই 26 মাত্রার। সনেট লিখলেও সেগুলো 26 মাত্রার, ঠিক আছে। আর এছাড়াও তার গদ্য কবিতা যেটা বলছিলাম, যে ঘাস এবং নগ্ন নির্জন হাত, ঘাস এবং নগ্ন নির্জন হাত, এটা হচ্ছে তার গদ্য কবিতায় লেখা। এই কোনটা কাকে উৎসর্গ করেছেন দেখো, ধূসর পাণ্ডুলিপি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেছেন। বনলতা সেন তো প্রেমের কবিতা, এটা তো কিছু বলার নেই, আগেই বলেছি। বা অনেক সময় তিনি তার শ্রেষ্ঠ কবিতাটাকে সেইভাবেই তুলে ধরেছেন, শ্রেষ্ঠ কবিতা যেটা, সেখানে বিভিন্ন কাব্যগ্রন্থ থেকে তিনি কবিতা এনেছেন। কারণ এমন আমরা অনেক কবিতা দেখতে পাই যেগুলো হয়তো আগে মহাপৃথিবীতে লেখা হয়েছিল, পরে আবার সেগুলো কিন্তু গিয়ে তোমার কি বলে অন্তর্ভুক্ত হয়, তোমার বনলতা সেনে অন্তর্ভুক্ত হয়, ঠিক আছে। তাহলে এইভাবেই তিনি তার কবিতা বা কাব্যগ্রন্থগুলোকে সাজিয়েছেন। তিনি জীবনে রবীন্দ্র স্মৃতি পুরস্কার পেয়েছেন, সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন। ঝরা পালক ছিল তার প্রথম কাব্যগ্রন্থ, আর তার মৃত্যুর পরে প্রকাশিত হয় রূপসী বাংলা। তার মৃত্যুর পর প্রকাশিত হয়েছিল রূপসী বাংলা। সাহিত্য একাডেমি 1954 সালে লেখা যে জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, সেটাই 1955-তে সাহিত্য একাডেমি পুরস্কার পায়। আর বনলতা সেন, যেটা শ্রেষ্ঠ কাব্যগ্রন্থতে হিসাবে ধরা হয় নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলন, নিখিল বঙ্গ রবীন্দ্র সাহিত্য সম্মেলনে এই বনলতা সেনকে শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ হিসেবে ধরা হয়। এই কবিতাগুলো ছাড়াও তিনি উপন্যাস লিখেছেন 14টি এবং গল্প লিখেছেন প্রায় শতাধিক। উপন্যাস লিখেছেন 14টি। এছাড়া তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রবন্ধ লিখেছেন, যার মধ্যে কবিতার কথা, যেমন রবীন্দ্রনাথ ও আধুনিক বাংলা কবিতা, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, কঙ্কাবতী ও অন্যান্য কবিতা, কারণ বুদ্ধদেব বসুর সঙ্গে তার একটা সখ্যতা ছিল।
সব থেকে বেশি করে ঝরা পালক, ধূসর পাণ্ডুলিপি, বনলতা সেন, মহাপৃথিবী, রূপসী বাংলা, এগুলোর সালগুলো বেশি ভালো করে মনে রাখবে। রূপসী বাংলা সম্পূর্ণভাবে একটা প্রকৃতি চেতনার কবিতা। সাতটি তারার তিমিরে তিনি তার অনেক অর্থ, কবিতার যে অর্থগুলো সেগুলো অনেক সময় বোঝা যায় না, এটা আমরা দেখতে পাই। বাদবাকি ঝরা পালকের মধ্যে কাজী নজরুল ইসলাম, কখনো বা মহিতলাল মজুমদার, বা কখনো সত্যেন্দ্রনাথ দত্ত, এই তিনজনের তোমার কি বলে, এই তিনজনের প্রভাব স্পষ্টতই লক্ষ্য করা যায়, যার মধ্যে সব থেকে বেশি হচ্ছে কাজী নজরুল ইসলামের। আর যে যে কবিতাগুলো বললাম, 8 বছর আগের একদিন, নগ্ন নির্জন হাত, তারপরে হচ্ছে তোমার পিরামিড, যেমন হচ্ছে বোধ, যেমন হচ্ছে বনলতা সেন, সুচেতনা, তারপরে ঘাস, হাওয়ার রাত, এইগুলো, এই কবিতাগুলো কিন্তু একবার করে একটু দেখে রাখবে। তার কারণ এখন তো অনেক সময় দিচ্ছে যে লাইন তুলে দিচ্ছে, বা যেগুলো কোন কবিতার তোমার কার কোনটা লেখা সেটা, ঠিক আছে? একান্ত না পাওয়া গেলে আমাকে বলবে, তখন আমি করে দেবো। ব্যাস, এই গেল তোমাদের এই তিনটে। আর পড়ে থাকছে হলো শক্তি চট্টোপাধ্যায়, নেক্সট দিনকেই করিয়ে দেবো, দিয়ে এটা শেষ করে দেবো। শক্তি চট্টোপাধ্যায়, বিষ্ণু দে আর সুভাষ মুখোপাধ্যায়, এই তিনটে বাকি আছে, আর দিলে এই কাব্য কবিতাটা হয়ে যাবে। আচ্ছা চলো, এরপরে যেটা আজকে পড়িয়ে দেব সেটা হলো তোমার সাহিত্য সঞ্চয়ন, অসুখী একজন, এই কবিতাটা আজকে পড়িয়ে দেবো। কারোর কি কোনো কিছু জিজ্ঞাসার আছে সাহিত্যের ইতিহাস থেকে? চলো, অসুখী একজন দেখি পড়ি। আচ্ছা, আচ্ছা, এরপরে হলো আমরা বোধহয় পড়েছিলাম এর আগে যে তোমার কি বলে ওই, এর আগে আমরা বোধহয় পড়েছিলাম শক্তি চট্টোপাধ্যায়ের কবিতাটা, বোধহয় আমরা পড়েছিলাম, নোটটা দিয়েছিলাম তোমার, তিন পাহাড়ের কোলে, ওটা পড়া হয়ে গেছে। আজকে তাহলে আমরা পাবলো নেরুদার পড়বো, পাবলো নেরুদার অসুখী একজন। আচ্ছা, অসুখী একজন কবিতাটাতে, অসুখী একজন পাবলো নেরুদা, তোমরা জানো পাবলো নেরুদা একজন চিলির কবি, সেটাও তোমরা জানো। তার চিলির তিনি জাতীয় কবি, তিনি রাজনীতিবিদ সেখানকার। 1904 সালে তোমার কি বলে পাবলো নেরুদার জন্ম হয়। তার প্রকৃত নাম হচ্ছে, এগুলো আমি তোমাদের পড়িয়েছি অলরেডি, যে নেফতালি রিকার্দো রেস বাসালতো, এই হলো তোমার পাবলো নেরুদার প্রকৃত নাম। পরবর্তীকালে পাবলো নেরুদা তিনি এই ছদ্মনামে লিখতেন। তার এই যে লেখার যে উৎস, সেটা হচ্ছে নেরুদা প্রখ্যাত চিত্রকর পাবলো পিকাসো, ঠিক আছে? এই নেরুদা নামটার উৎস হচ্ছে চেক লেখক যা, চেক লেখক একজন যা আছেন তার, সেখান থেকে এই উৎসটা এসেছে। এখানে তো লিখতে পারবো না, পরে ওইটাতে লিখে দিচ্ছি। চেক লেখক হচ্ছে যা, ঠিক আছে? এখানে জাস্ট আমি কবিতাটা আগে বুঝিয়ে দিই একবার, তারপর বিষয়টা বলছি। পাবলো নেরুদার, পাবলো নেরুদার এই কবিতাটা, এই কবিতাটা কিন্তু অনুবাদ করা হয়েছে, অনুবাদ করেছেন
নবারুণ ভট্টাচার্য। তোমরা জানো নবারুণ ভট্টাচার্যকে? নবারুণ ভট্টাচার্য হচ্ছে মহাশ্বেতা দেবীর পুত্র, মহাশ্বেতা দেবীর পুত্র নবারুণ ভট্টাচার্য, ঠিক আছে। এবং তার পিতা ছিলেন বিখ্যাত নাট্যকার বিজন ভট্টাচার্য, এবং তার মায়ের দিক থেকে যে দাদু ছিলেন, মায়ের বাবা, তিনি ছিলেন মনীষ ঘটক। সেই ফ্যামিলির তিনি ছেলে নবারুণ ভট্টাচার্য। এই নবারুণ ভট্টাচার্য তিনি তোমার কি বলে এই কবিতাটাকে তিনি অনুবাদ করেছিলেন। তো অসুখী একজন কবিতায় যেখানে কবি অর্থাৎ বলছেন একটি মেয়েকে তার অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে ছেড়ে চলে গেছিলেন দূরে, মানে একটি মেয়েকে তিনি দাঁড় করিয়ে রেখে চলে গেছিলেন। আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। একদম পরিষ্কার যে কবি একটি মেয়েকে দাঁড় করিয়ে রেখে দিয়ে তিনি চলে গেছেন। তারপর কি হচ্ছে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। তো সেই মেয়েটি জানতো না যে কবি আর কখনো ফিরে আসবে। এবার এখানে এটা পরিষ্কার নয় সেই মেয়েটি কি কবির কোনো প্রেমিকা নাকি কবির পূর্ব পরিচিত, তো সেটা এখানে এখানে কিন্তু পরিষ্কার নেই। তবু আমরা ধরে নিতে পারি যে সেই মেয়েটি ছিল কবির ভালোবাসার মানুষ, যাকে ছেড়ে দিয়ে কবি চলে গেছেন মাসের পর মাস, বছরের পর বছর, এইভাবে প্রায় একটা বছর চলে গেছে। সেই মেয়েটি কিন্তু কবির প্রতীক্ষায় দিন গুনছিল। তারপরে কি হলো, তারপরে হচ্ছে বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়, অর্থাৎ দীর্ঘদিন হয়ে গেল রাস্তায় ঘাস জন্মে গেছে, যে পথ দিয়ে কবি গিয়েছেন সেই পথটাও বৃষ্টিতে ধুয়ে গেছে। আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। তারপর যুদ্ধ এলো, এখানে যুদ্ধের কথা বলা হয়েছে। এখানে স্পেনের গৃহযুদ্ধ, সেই সময় স্পেনের গৃহযুদ্ধ চলছিল, সেই স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে, ঠিক আছে। সেই গৃহযুদ্ধের ভয়ঙ্কর যুদ্ধে যেখানে অনেক শিশু, অনেক মানুষ প্রাণ হারিয়েছে, যেখানে বাড়ি ঘর ধরে আগুন লেগে গেছে, ঘরবাড়ি, দেবতার মন্দির সব ধ্বংস হয়ে গেছে। এই রকম একটা অবস্থায় শান্ত দেবতারা কি হচ্ছে না, রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না, বলছে সেই মেয়েটি কিন্তু জীবিত আছে, ঠিক আছে, জীবিত আছে কিন্তু তার মৃত্যু হলো না, এটাই বলছে। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, মানে যারা মন্দিরের ভেতর ছিল যে দেবতারা, তারা সব টুকরো টুকরো হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকলো রাস্তায়। তারা আর স্বপ্ন দেখতে পারলো না। সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, প্রাচীন জল তরঙ্গ সব চূর্ণ হয়ে গেল, চলে গেল। আমি বলছে যে শান্ত দেবতারা টুকরো টুকরো হয়ে চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়েছিল, যেখানে শহর ছিল, কাঠকয়লা ছিল, দৌড়ানো লোহা, এগুলো ছিল, ঠিক আছে। বিভৎস এক মূর্তি, সেখানে কালো দাগ, কালো মানে আমরা জানি যে প্রতীকী, আমরা যেটাকে তোমার খারাপ উদ্দেশ্যে, মানে কোনো কিছু খারাপের বিরুদ্ধে প্রতিবাদ করা, সেটাকেই বলা। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা, দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, সেই মেয়েটি আমার অপেক্ষায়। দেখো এই যে পাবলো নেরুদার এই কথাটা এখানে বলাই আছে, পাবলো নেরুদার সম্পর্কে, ওনার প্রকৃত নাম, ওনার এই পাবলো নেরুদা নামটা কিভাবে হলো, দেখো এই যে লেখক জা নেরুদা, চেক লেখক, এবং পাবলো হলো পাবলো পিকাসো, সেখান থেকে এই নামটা এসেছে, কোথা থেকে তিনি নিয়েছিলেন। এখানে দুটো চরিত্র, একটা কবি এবং তার প্রেমিকা। কবি বলছেন যে মেয়েটি জানতোই না যে কখনো কোনোদিন কবি আর ফিরবে,
কথাটাই বলা হয়েছে। সেই প্রেমিকা জানতো না। ঘাস জন্মালো রাস্তায়, এই লাইনটাতে দাগ দাও। যে কটা বললাম লাইনে দাগ দিয়ে দিতে, সেটা হচ্ছে যে দেখো ঘাস জন্মালো রাস্তায়, এই যে এই লাইনটা, ঘাস জন্মালো রাস্তায়, যেখানে বলা হচ্ছে যে কবি যে মেয়েটিকে এত বছর ধরে তোমার কি বলে ফেলে রেখে দিয়ে চলে গেছেন, বৃষ্টিতে তার তো পদচিহ্ন সব মুছে গেছে। তো সেখানে এই ঘাস জন্মানোর অর্থটা হলো যেখানে তার আর ফিরে আসার তোমার কি বলে অবকাশ নেই, বা বলতে পারি একটা দীর্ঘ সময় চলে গেছে, সেই সময়টাকে কিন্তু এখানে তোমার কি বলে ইঙ্গিত করা হয়েছে। অর্থাৎ তার পথের, তার পায়ের যে চিহ্ন সেটা আর খুঁজে পাওয়া যায় না। বছরগুলো নেমে এলো তার মাথার উপর, মানে দীর্ঘদিনের যে বেদনা সেটা সত্যিই সহ্য করা খুব কঠিন সেই মেয়েটার। সামাজিক রাজনৈতিক সমস্ত কিছু পারিপার্শ্বিক যা পরিস্থিতি, সেখানে মেয়েটির পক্ষে বেঁচে থাকা প্রায় কঠিন হয়ে উঠেছে সেই সময়ের কথা। তারপর এলো যুদ্ধ এলো, তারপর যুদ্ধ এলো, এই লাইনটাতে দাগ দেবে। যুদ্ধ এলো, যুদ্ধ এলো, স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে সেইটা। তারপর যুদ্ধ এলো, স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে, রক্তের এক আগ্নেয় পাহাড়ের, এই লাইনটাতে দাগ দেবে। ভয়ঙ্কর যুদ্ধ আসার ফলে শিশু বয়স্করা সবাই মারা যাচ্ছে, সমতলে আগুন ধরে গেছে, জলতরঙ্গ মানে প্রাচীন একটা বাদ্যযন্ত্র জলতরঙ্গ, এটার কথা বলা হয়েছে। রক্তের একটা কালো দাগ, মানে দীর্ঘদিনের যে জীবন বিপর্যস্ত, প্রচুর মানুষ মারা গেছে, তো তার ফলে কি হচ্ছে, রক্তের কালো দাগ। সেই রক্ত কার ছিল? সেই রক্ত ছিল সেই মেয়েটি যাকে ছেড়ে দিয়ে কবি চলে গিয়েছিল। সে আমৃত্যু দিন গুনেছিল কবির অপ্রতীক্ষায়, কিন্তু সেটা সম্ভব হয়নি। সেই মৃত্যুর, সেই মেয়েটির মৃত্যু হলো না, এই লাইনটা খুব গুরুত্বপূর্ণ। কেন বলেছে মৃত্যু হলো না? এটা মৃত্যু না হওয়া এক কথায় অবাস্তব, তাই না? সকলে যেখানে মারা যাচ্ছে সেখানে তার দৈহিক মৃত্যুর হয়তো মানে ঘটেছে, কিন্তু এখানে কবির যে মনের মণিকোঠা, তার আত্মিক মৃত্যু ঘটেনি। এখানে সেই আত্মিক মৃত্যুর কথা বলেছেন কবি, সেই আত্মিক মৃত্যুর কথা বলা হয়েছে। কবি যে বারান্দায় শুয়ে থাকতেন ঝুলন্ত বিছানায়, সেটার কথাই বলেছেন, সেগুলোর কথা কবির মনে পড়ছে। আর তারপরে বলছেন যে সেই মেয়েটি আমার অপেক্ষায়। মেয়েটি জানতো না যে তার ভালোবাসার মানুষ তার কাছে ফিরে আসবে, তাই জন্য সে দীর্ঘদিন অপেক্ষা করেছিল, এবং তার এই অপেক্ষা সারা জীবনের জন্য। ঠিক আছে, তার এই অপেক্ষা সারা জীবনের জন্য, এই কথাটিকেই কবি এখানে ফুটিয়ে তুলেছে। আর এই যে সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে, যেটা ওই যুদ্ধের বিভৎসতার যে চিত্র, সেটার কথা বলা হয়েছে। যুদ্ধের যে বিভৎসতার চিত্র, সেটার কথা বলা হয়েছে। ব্যাস, এই এই কটা লাইন ভালো করে দেখবে এটার, এই কবিতাটা। তর্জমা করেছেন কে? নবারুণ ভট্টাচার্য বললাম। আর এখানে দেখো অসুখী একজন, ডিটেলটা করে দেওয়া আছে, করে দিয়েছি, যেখানে তার প্রকৃত নাম, ছদ্মনাম, পাবলো নেরুদা কিভাবে নামটা হয়েছে, তিনি কি ছিলেন, আবার যিনি অনুবাদক তার পরিচয়ও এখানে দেওয়া আছে। পিতা বিজন ভট্টাচার্য, মাতা মহাশ্বেতা দেবী, তিনি নবান্ন নাট্যগোষ্ঠীর পরিচালনা করেছেন। ঠিক আছে, খুব দরকার। আচ্ছা, এখানে এবারে আসি যে অনুবাদকের নাম, এটা তো তোমরা জানো, কিন্তু এটা মূল গ্রন্থটা কি? এটা মূল কবিতাটা তো রচিত হয়েছে দ্য স্প্যানিশ ভাষায়, ইংরাজি
কবিতাটা হচ্ছে আনহ্যাপি ওয়ান, ঠিক আছে। আর মূল অনুবাদ গ্রন্থ হচ্ছে বিদেশি ফুলে রক্তের ছিটি। বিদেশি ফুলে রক্তের চিঠি, ছিটি। আর হচ্ছে উৎসটা হলো ওই যে লা দেশদি ছাদা যেটা বলা হয়ে থাকে, যেটা ব্যাগরিয়া কাব্যগ্রন্থে রয়েছে। অনুবাদক কবি নবারুণ, যেটা পাবলো নেরুদার, যেটা এক্সট্রা ব্যাগরিয়া, এক্সট্রা ব্যাগরিয়া, ঠিক আছে। এক্সট্রা ব্যাগেরিয়া লা দেশদি ছাদা, এটা হচ্ছে মূল কবিতাটা। অনুবাদ করেছেন যেটা, সেটা হলো বিদেশি ফুলে রক্তের ছিটি। এই চারটে খুব গুরুত্বপূর্ণ, চারটে দেখে রাখবে। প্রেক্ষাপটটা তোমরা অলরেডি জেনে গেছো, বলেই দিয়েছি গল্পের আকারে। সারাংশটা তো এইটা, আর দিলে আশা করি তোমরা এইগুলো এবার করতে পারবে। ভালো করে কবিতাটা পড়বে, যে যে লাইনগুলো বলেছি একটু দাগ দিয়ে নেবে লাইনগুলো, কারণ এখানে এই পেজটার মধ্যে কিছু দাগ দেওয়া যায় না। প্রথম থেকে একবার বলে দিচ্ছি তবু। আমি তাকে ছেড়ে দিলাম, এখানে তাকে বলতে বোঝানো হয়েছে কবির প্রেমিকাকে, এটাই মনে করা হয়। তারপরে হলো ঘাস জন্মালো রাস্তায়, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তারপরে হচ্ছে তারপর যুদ্ধ এলো, কোন যুদ্ধের কথা বলা হয়েছে? স্পেনের গৃহযুদ্ধের কথা বলা হয়েছে, স্পেনের গৃহযুদ্ধের প্রেক্ষাপট। রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, এই লাইনটা গুরুত্বপূর্ণ। সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা, যারা সারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, এই শান্ত হলুদ দেবতারা, এই লাইনটা গুরুত্বপূর্ণ। তারপরে হলো দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, রক্তের একটা কালো দাগ, আর সেই মেয়েটি আমার অপেক্ষা, এই লাইনটা। সানডে তোমাদেরকে ক্লাস করাবো, সানডেই ধরে রাখো, যদি সানডে একান্ত না করাই মানডে তো করাবো, ঠিক আছে। সানডেই করাবো, সানডে মানডে হয়তো আমি দুদিনই এই সপ্তাহে করাবো, ওকে, সেটা আমি বলছি পরে। আর তোমার এগুলো ভালো করে পড়বে। আর হচ্ছে এই উইক মানে নেক্সট উইকে আমি সানডে অথবা মানডের দিকে বলে দেবো তোমাদের এই মান্থের এক্সামটা কবে নেব। গ্রামার এক্সাম হবে, আমি আগেই বলে দিয়েছিলাম, পুরো ব্যাকরণ এক্সাম থাকবে, তাই জন্য ভালো করে প্র্যাকটিস করো। যদি কারোর কোনো কোয়েশ্চেন থাকে জিজ্ঞাসা করো।